সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান আবার ভীষণভাবে চমকে গেছেন যে তার মানে কি নির্বাচন আরেক দফা পেছাতে যাচ্ছে। এবার অবশ্য কোনো উচ্চকণ্ঠে শাসানি দিতে ওয়াকারুজ্জামান যমুনায় যাননি। এতদিনে তিনি পরিণত হয়েছেন, তিনি বুঝেছেন তিনি একজন ডক্টর মোহাম্মদ ইউনূসের কৌশলের কাছে একজন শিশু মাত্র, এবং তিনি বুঝেছেন বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলো এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব খেলা খেলছে সেখানে তার পক্ষে কোনো কল নেওয়া তার পক্ষে তার কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া বা কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে বিশেষ জোর প্রয়োগে কোনো ফল আসবে না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে, জুতা মিছিল হচ্ছে এবং সরাসরি গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনূস যাতে অতি দ্রুত পদত্যাগ করে। এবং এখানে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে এবং সকলে কিন্তু ডক্টর ইউনূসের পদত্যাগ চাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু সেই মিছিলে সামিল হয়েছে এবং তাদেরও সেই একই দাবি, ডক্টর ইউনূস দেশ চালাতে অক্ষম এবং তিনি দেশ চালানোর মতো ক্ষমতা রাখে না। তাই তো এখানে লক্ষাধিক মানুষ একত্রিত হয়েছে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে। ডক্টর ইউনূস এই দেশে আসে বাংলাদেশের 17 কোটি মানুষের রিপ্রেজেন্ট করার জন্য, অবৈধভাবে সে আসতে। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান আবার ভীষণভাবে চমকে গেছেন যে তার মানে কি নির্বাচন আরেক দফা পেছাতে যাচ্ছে। এবার অবশ্য কোনো উচ্চকণ্ঠে শাসানি দিতে ওয়াকারুজ্জামান যমুনায় যাননি। এতদিনে তিনি পরিণত হয়েছেন, তিনি বুঝেছেন তিনি একজন ডক্টর মোহাম্মদ ইউনূসের কৌশলের কাছে একজন শিশু মাত্র, এবং তিনি বুঝেছেন বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলো এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব খেলা খেলছে সেখানে তার পক্ষে কোনো কল নেওয়া তার পক্ষে তার কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া বা কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে বিশেষ জোর প্রয়োগে কোনো ফল আসবে না। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান তিনজন মিলে শনিবার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক জরুরি বৈঠক করতে উপস্থিত হয়েছিলেন যমুনায়। এরকম কোনো শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বিষয়ে আগে কোনো খবর পাওয়া না গেলেও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এই বৈঠকের কিছুক্ষণ আগেই সে খবর দেয় যে যমুনার দিকে রওনা হয়েছেন এই তিন বাহিনী প্রধান। জেনারেল ওয়াকারুজ্জামান খুবই গুরুত্বপূর্ণ দিনগুলোতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আরো দুই বাহিনীর প্রধানকে নিয়ে, যারা দুজনেই তার কোর্সমেটও বটে, তিন বাহিনী প্রধান একসঙ্গে মুভ করেন। 5ই আগস্টের দিনটি থেকে মনে করুন এর আগে নানা সময়ে বাংলাদেশে সামরিক প্রশাসকরা সেনাবাহিনী প্রধান এসে ক্ষমতা গ্রহণ করেছেন, জাতির জানমালের দায়িত্ব নিয়েছেন বটে, কিন্তু 5ই আগস্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংবাদ মাধ্যমের সামনে যখন উপস্থিত হলেন, এর আগে থেকেই টেলিভিশনে স্ক্রল যাচ্ছিল যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে এসে কিছু বলবেন, তখনও কিন্তু বলা হয়নি যে তিন বাহিনী প্রধান একসঙ্গে আসবেন। কিন্তু মনে করে দেখুন, সেনাবাহিনী প্রধান যখন আমাদের উদ্দেশ্যে কথা বলতে তিনি যে আমাদের জানমালের দায়িত্ব নিচ্ছেন এটা জানাতে টেলিভিশন ক্যামেরার সামনে উপস্থিত হলেন, তখন তার দু কাঁধে দুই বাহিনী প্রধানকে নিয়ে তিনি হাজির হলেন। এরকম গুরুতর সব দিনে সেনাবাহিনী প্রধান ওই দুই বাহিনী প্রধানকেও সাথে নিয়ে মুভ করেন। এবং আপনারা মনে করে দেখেন এর আগে কবে যমুনায় দুই বাহিনী প্রধান সহ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উপস্থিত হয়েছিলেন? সেটা উপস্থিত হয়েছিলেন গত মে মাসে। এবং মে মাসে কখন গিয়েছিলেন? যখন সেনাপ্রধান আরো দুই বাহিনী প্রধানকে নিয়ে শক্ত গলায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে এসেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে তারা আর তাদের বাহিনীকে মোতায়েন রাখতে পারবেন না, সেনাবাহিনী আর ডিউটি দিতে পারবে না। পুলিশ হিসেবে আইন শৃঙ্খলা রক্ষা যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনীর দলগুলো যে কাজ করছে, এ কাজ আর তিনি তার বাহিনী দিয়ে করাতে রাজি নন। সময় পেরিয়ে যাবে ডিসেম্বরে যদি নির্বাচন না হয়। কিন্তু এরপরে কি হলো মনে করে দেখুন, 23শে মে 24শে মের দিকে ডক্টর মোহাম্মদ ইউনূস নাটক শুরু করলেন যে এমন যদি হয় বিএনপিও এক্ষুনি নির্বাচন চাইছে, ডিসেম্বরে নির্বাচন চাইছে। সেনাপ্রধানও এসে ভয় দেখাচ্ছেন যে ডিসেম্বরে নির্বাচন না হলে তিনি আর দায়িত্ব নিতে পারবেন না, তিনি সেনাবাহিনী ব্যারাকে ফিরিয়ে নেবেন। এমন যদি হয় তাহলে তিনি আর দায়িত্বে থাকবেন না। আর সাথে সাথে সকল রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, বাংলাদেশের বড় বড় সম্পাদক মাহফুজ আনাম সবাই মিলে না ডক্টর ইউনূস আপনি যাবেন না, এসব লেখা তো লিখতেই থাকলেন। রাজনৈতিক দলগুলো তাকে এক সর্বদলীয় সভা থেকে হাতে পায়ে ধরে যে না হুজুর আপনিই থাকুন, আপনিই পারেন বাংলাদেশকে ত্রাণ করতে। এবং তারপর ডক্টর ইউনূস জুন মাসে লন্ডনে গিয়ে আরো 2 মাস পিছিয়ে এলেন নির্বাচন। সেনাবাহিনীর মুখে, সেনাপ্রধানের মুখে একদম কুলুপ পড়ে গেল, কারণ বিএনপি রাজি, জামায়াতে ইসলামী রাজি, এনসিপি রাজি, বিএনপি যারা সবচেয়ে উচ্চকণ্ঠ, তারেক রহমান যিনি জনসভায় ঘোষণা দিচ্ছিলেন যে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে, তারা চুপ মেরে গেছেন। সেনাপ্রধান কোন সাহসে আর কথা বলেন? কাজেই সেনাপ্রধান এরপর গিয়ে ঈদে স্ত্রী সহ গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে সম্পর্কটাকে আবার মিটিয়ে এলেন। এবং সে সময় আবার তিন বাহিনী প্রধান একসঙ্গে গেলেন না, আলাদা আলাদা ভাবে তারা স্ত্রীদের নিয়ে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে আমার
আমার ধারণা মে মাসে গিয়ে যে বেয়াদবি করে এসেছিলেন তিন বাহিনী প্রধান মিলে গিয়ে, সেটা একটা সুরাহা করে সম্পর্কটাকে আবার চাঙা করে এসেছিলেন। এ দফায় কখন গেলেন তিন বাহিনী প্রধান? দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এই খবরটাও দিয়েছে যে তাদের সূত্র বলছে ডক্টর ইউনূস তিন বাহিনী প্রধানকে ডাকেন নাই, তিন বাহিনী প্রধানের ইচ্ছাতেই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। ওই যে আমি বললাম, যখন সেনাপ্রধান ওয়াকারের দরকার হয়, খুবই গুরুতর সময়ে, গুরুত্বপূর্ণ সময়ে তিনি দুই কাঁধে দুই বাহিনী প্রধান নিয়ে গিয়ে হাজির হন গুরুত্বপূর্ণ সব জায়গায়। সেনাপ্রধান সহ সশস্ত্র বাহিনীর ভেতরে অস্থিরতাটা তো এখন তুঙ্গে উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের বিচার শুরু হওয়ার পর থেকে। এবং আপনাদের মনে থাকবে, যেদিন সেনাবাহিনীর তরফে সেনা কর্মকর্তা জেনারেল হাকিমুজ্জামান সংবাদ সম্মেলন করে জানালেন যে কর্মরত সেনা কর্মকর্তাদের সেনাবাহিনী হেফাজতে নিয়েছে, যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ এনেছে, সেদিন কিন্তু জেনারেল হাকিমুজ্জামান আরেকটা কথা খুব পরিষ্কার ভাবে বলেছেন। তিনি বলেছিলেন যে এই যে সামনেই নির্বাচন এবং নির্বাচনী ডিউটি পালনের আগে সেনাবাহিনী বিষয়ে যে এত আলাপ আলোচনা, সেনাবাহিনীর এত তীব্র সমালোচনা এবং একটা বড় ধরনের সেনাবাহিনী বিরোধী প্রচারণা চলছে চারদিকে, সেটা তাদের মরালকে, তাদের মানসিক শক্তিকে সরাসরি ক্ষতিগ্রস্ত করছে। সেনাবাহিনীর মূল বার্তা এটাই, এবং সেনা কর্মকর্তারা আশা করেন এই বার্তাটা সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাজনৈতিক পক্ষগুলোকে সরাসরি দেবেন, কারণ তারা মনে করেন যে সেনাবাহিনী এক বছরেরও বেশি সময় ধরে, মানে বাংলাদেশের ইতিহাসে বলতে গেলে একটা দীর্ঘতম সময় ধরে ব্যারাকের বাইরে থেকে, মানে যখন সেনা শাসন নাই কিংবা সেনা নিয়ন্ত্রিত অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারও ক্ষমতায় নাই, এমন একটা পরিস্থিতিতে, মানে যখন নাকি একটা বেসামরিক সরকার ক্ষমতায় আছে বলে ডক্টর মোহাম্মদ ইউনূসরা বলছেন, একটা বিপ্লব পরবর্তী অভ্যুত্থান পরবর্তী সরকার আছে, তখন এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় মূল কাজটা করছে সেনাবাহিনী। অথচ বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে এত সেনাবাহিনী বিরোধী অবস্থান, সেনাবাহিনী বিরোধী বক্তব্য কখনো আর এসেছিল কিনা, মানে সেনাবাহিনীর বুদ্ধি আছে কিনা থেকে শুরু করে সেনাবাহিনী আসলে ভারতের কথায় চলছে কিনা, সেনা প্রধান ভারতের কথায় চলেন কিনা, কোন প্রশ্নটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন ওঠাচ্ছে না আর বাংলাদেশের সংবাদ মাধ্যম লিখছে না। এই অবস্থায় সেনাবাহিনী মনে করছে যে তাকে এই আমলে 2024-এর 5ই আগস্টের পর থেকে ক্রমাগত একটা চৌকিদার বাহিনীতে পরিণত করা হয়েছে, যেই বাহিনীটি মানে একরকমের ঢাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দার, মানে তারা রাস্তায় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে বটে, কিন্তু জনগণ তাদের ভুয়া ভুয়া বলে ধাওয়া দিচ্ছে আর তারা দৌড়ে গিয়ে সেনাবাহিনীর গাড়িতে উঠছে। সরকারের সঙ্গে তাদের সম্পর্কটা ভালো না, সরকার নানা কারণে সেনাবাহিনীকে, সেনাবাহিনীর মর্যাদা, সেনাবাহিনীর যে একটা বিশেষ আইন, বিশেষ বিধি, বিশেষ সম্মান সারা বাংলাদেশের ইতিহাসে সবসময় সরকারগুলো রক্ষা করে এসেছে, এই সরকার সর্বশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যে, মানে ওই সেনা কর্মকর্তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং তাদেরকে তার মুখোমুখি করে সেটা নিশ্চিত করেছে যে এমন কোনো বিশেষ মর্যাদা এই সরকার দিতে চায় না। সেনাবাহিনী এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষ না সেনাবাহিনীর প্রতি সম্মান বোধ করছে, না সেনাবাহিনী তাদের নিরাপত্তা, আইন শৃঙ্খলা ব্যবস্থা বজায় রাখতে সর্বোচ্চ ভূমিকা রাখছে, প্রশংসনীয় ভূমিকা রাখছে, এমনটা মনে করছে। কাজেই সাধারণ মানুষের সঙ্গেও সেনাবাহিনীর সম্পর্ক, শ্রদ্ধা, সম্মানের যে একটা বন্দোবস্ত ছিল, সেটা একেবারে ভেঙে পড়েছে। সেনাবাহিনীর ভেতরে একেবারে শীর্ষস্থানীয় জেনারেলরা থেকে শুরু করে একেবারে প্রাথমিক পর্যায়ের সেনা সদস্যরা পর্যন্ত মনে করেন যে এর জন্যে বর্তমান সেনা নেতৃত্ব ওয়াকারুজ্জামান দায়ী, এবং ওয়াকারুজ্জামান কিভাবে সরকারের সঙ্গে দর কষাকষি করছেন সেখানে একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে। সেনা প্রধান হিসেবে ওয়াকারুজ্জামানকে সবাই যাতে এককভাবে দোষ না দিতে পারেন, ওয়াকারুজ্জামান এজন্য সবসময় দুই কাঁধে দুজনকে নিয়ে ওই সব গুরুত্বপূর্ণ দিনে হাজির হন। সেনাপ্রধান শনিবার যে যমুনায় গিয়েছিলেন, সেই আকুতিটা আবারও জানাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমন একটা সময়ে, যখন গণভোট নির্বাচনের আগে না নির্বাচনের দিনে, এসব নিয়ে তর্কে, জুলাই সনদ আইনি ভিত্তি পাবে কিনা, জুলাই সনদের আদেশে কে স্বাক্ষর করবে, এসব নিয়ে তর্কে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি একদম মুখোমুখি, এবং বিএনপি, জামায়াত, এনসিপির এই মুখোমুখি অবস্থায় শেষ পর্যন্ত নির্বাচনটা পিছিয়ে যায় কিনা, কারণ জামায়াতে ইসলামী, এনসিপি দুই তরফেই বলা হয়েছে যে নির্বাচন যদি পিছিয়েও যায় গণভোট হলে বা জুলাই সনদে ডক্টর মোহাম্মদ ইউনূস সই করে সেটার সাংবিধানিক ভিত্তি প্রতিষ্ঠা করার জন্য যদি জাতীয় সংসদ নির্বাচনকে পিছিয়েও দিতে হয়, তাহলেও তাদের কোনো আপত্তি নেই। তারা তবু মনে করে গণভোটটা আগে হওয়া দরকার এবং জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশটা জারি করা দরকার।
সরকার। এই অবস্থায় এই তিন বাহিনী প্রধান আবার, বিশেষ করে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান আবার ভীষণভাবে চমকে গেছেন যে তার মানে কি নির্বাচন আরেক দফা পেছাতে যাচ্ছে। এবার অবশ্য কোনো উচ্চকণ্ঠে শাসানি দিতে ওয়াকারুজ্জামান যমুনায় যাননি। এতদিনে তিনি পরিণত হয়েছেন, তিনি বুঝেছেন তিনি একজন ডক্টর মোহাম্মদ ইউনূসের কৌশলের কাছে একজন শিশু মাত্র, এবং তিনি বুঝেছেন বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলো এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব খেলা খেলছে সেখানে তার পক্ষে কোনো কল নেওয়া, তার পক্ষে তার কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া বা কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে বিশেষ জোর প্রয়োগে কোনো ফল আসবে না। মে মাস থেকেই তিনি এসব শিক্ষা পেতে পেতে এবার মিনমিন করে আরো দুই বাহিনী প্রধান নিয়ে বলতে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেন নিশ্চিত করেন যে কোনোভাবে অন্তত ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে যায় এবং একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তিনি যাতে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে পারেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রতি এইটুকু আস্থাও সেনাবাহিনী রাখতে পারছে না। তারা ক্লান্ত, অবসন্ন, অপমানিত, কিন্তু ব্যারাকে ফেরার কোনো উপায় নাই সেনাবাহিনীর, কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই কথাটুকু দিয়েই যে সেনাবাহিনীকে রাস্তায় রেখেই আসলে তিনি যে আমাদের জানমালের দায়িত্ব নিয়েছেন আর অন্তর্বর্তীকালীন সরকারটা যে তিনি গঠন করে দিয়েছেন, মে মাসেও হুঙ্কার দিয়ে তিনি ডক্টর ইউনূসের সাথে বৈঠক শেষে ফিরে দরবারে যে কথা তরুণ কর্মকর্তাদের বলে দিয়েছিলেন যে এই সরকার তো আমরা গঠন করেছি, ওই দাবিটা যে তিনি সেনা কর্মকর্তাদের কাছে করেন, ওই বাহবাটা যে তিনি পেতে চান, ওই সাবাসীটুকুর একমাত্র প্রমাণ হয়ে দাঁড়িয়েছে এখন ওয়াকারুজ্জামানের জন্য এই বিষয়টা যে এই সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে, এই সরকারের চৌকিদার বাহিনী হিসেবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী মূল বাহিনী হিসেবে, এই সরকারের সক্রিয় পুলিশ বাহিনী হিসেবে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রাজপথে কাজ করছেন। শনিবারের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই বাস্তবতাগুলোর আলাপই করতে গিয়েছিলেন তিন বাহিনী প্রধান, যে মনোবল ভেঙে দিলে সেনাবাহিনীর পক্ষে নির্বাচনের সময় কার্যকর ব্যবস্থা রাখা, ভূমিকা নেওয়া সত্যি হয়তো অসম্ভব হয়ে পড়বে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাবাহিনীর মন রক্ষায় কোনো প্রতিশ্রুতি দেননি। তিনি শুনেছেন এবং সেনাবাহিনীকে তার ডিউটি পালন করে যেতে বলেছেন। নির্বাচন কবে হবে না হবে সেই বিষয়টি সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর বলে কখনোই তিনি মনে করেননি। এর আগেও তিনি এবং তার নিয়োগকর্তা ছাত্ররা সেটা বারবার প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে পরিষ্কার